বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য যে দুজন অতিথি আমার, দুজনই বাংলাদেশের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এবং স্বাধীনতোত্তর বাংলাদেশেও তারা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে যুক্ত, নানা দায়িত্ব পালন করেছেন। আমার বায় বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন, অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন আমার বায় বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস সুলতান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আপনারা দুজনই আমাদের মহান মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। মিস্টার নুরুল মজিদ হুমায়ুন, আপনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে কম বেশি ঘনিষ্ঠ, বিশেষ করে বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের স্বপ্ন, গোটা বিষয়টাই আপনাদের দুজনেরই কম বেশি। 60-এর দশকে মিস্টার এস সুলতান, আপনিও ঢাকা শহরে অত্যন্ত সক্রিয় রাজনৈতিক নেতাকর্মী ছিলেন, ছাত্রনেতা ছিলেন। সেই আকাঙ্ক্ষাগুলোর কথা আপনাদের কতটা মনে পড়ে, যে কি আসলে স্বপ্ন ছিল, কি আকাঙ্ক্ষা ছিল? মিস্টার নুরুল মজিদ হুমায়ুন। ধন্যবাদ জিলু সাহেব। এবং তার আগে আপনাকে অভিনন্দন একটু জানাতে চাই, প্রথমবার মন্ত্রী হবার পরে আপনি এসেছেন তৃতীয় মাত্রায়, বিশেষভাবে অভিনন্দন। আপনি আমার একজন প্রিয় মানুষ। আমি সবসময় আপনার কথা, আপনাদের টক শো দেখার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে জানার অভিজ্ঞতা, বিভিন্ন জনের অভিজ্ঞতা শোনার চেষ্টা করি। ধন্যবাদ। তো আজকে মন্ত্রী হিসাবে যেটা বলেছেন, শিল্পমন্ত্রী হিসাবে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া আমাদেরকে এখানে আসা। আমার যিনি আছেন আজকের অতিথি, আমার ভাই এস সুলতান, 60-এর দশকের নেতা, অনেক আন্দোলন সংগ্রামী, আমরা একসাথে ছিলাম। মুক্তিযুদ্ধ আমাদের সংগঠিত করার, মুক্তিযুদ্ধের সকল পর্যায়ে আমাদের একটা বিশেষ ভূমিকা ছিল। কারণ মুক্তিযুদ্ধ তো আর রাজনৈতিক বিবর্জিত কোনো জিনিস না, রাজনীতিরই ধারাবাহিকতা। যে আজকে ফেব্রুয়ারি মাস, প্রথমেই আজকে সেই শহীদদের, যারা ভাষার জন্য রক্ত দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং যারা এই রক্ত দেয়া শিখিয়েছেন, পরে অনেক রক্ত এই বাংলায় গড়িয়েছে এবং প্রতিটি আমাদের রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। আপনি জানেন, এই ফেব্রুয়ারির এটাই ছিল আমাদের একটি ঐতিহাসিক পটভূমি। আজকে স্মরণ করছি বঙ্গবন্ধু, জাতির পিতা, যার স্বপ্ন এবং ধারণা, যাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইজ এ ফিলোসফার। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, শি ইজ এ গাইড, ফিলোসফার গাইড। আমরা একই স্কুলে, বঙ্গবন্ধু কন্যা, তিনিও সেই স্কুল থেকে বঙ্গবন্ধুর যে ফিলোসফি, বাঙালি যে জাতীয়তাবাদ, সেখান থেকেই তিনি তার শিক্ষা গ্রহণ করেছেন। আমার দীর্ঘ পথের যাত্রী হিসাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু তিনি এখানে এসেছেন। যে আমি এটা বলতে চাই যে আমাদের যারা 60-এর দশকে যে রাজনীতি, আমরা কেন মুক্তিযুদ্ধ, কেন স্বাধীনতা, কেন স্বপ্ন যারা জীবন দিলেন, সেটা একটু বুঝতে চাইছি যে আপনাদের কতটা স্মরণ আছে আপনারা। এই যে আজকে আমি আশা করি টুরু ভাই আমার সাথে একমত হবেন যে 65 ওয়ার পিছনে নাই গেলাম, অনেক ইতিহাসের বাঁকে বাঁকে অনেকের অবদান আছে, কাউকে ছোট করে দেখতে যাচ্ছি না। তো লিডারশিপের, আমি রাজনীতি ছাত্র হিসাবে এটাই বুঝি যে সঠিক সময় যিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারেন তাকেই নেতা বলে। লিডারশিপ কর্মী অনেক আছেন, আমাদের অনেক জাতীয় নেতা আছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর কাছ থেকে যেটা কাছে থেকে দেখেছি, যে কথা বললেন, যে আমি সরাসরি রাজনীতি সেভাবে দেখিনি, আমি খেলার মাঠ থেকে রাজনীতি এসেছি। তার যে শেখ কামাল, তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা সেদিন বঙ্গবন্ধু হয়নি, জননেতা। এবং তিনি কিন্তু তার একটা প্রেক্ষাপট আছে, তিনি হঠাৎ করেই নেতা আসেন নাই, যেটা আমি বলি অনেকের রকম তুলনা, আমি কারোর সাথে তুলনা করি না। কারণ 54 ইউন মন্ত্রী ছিলেন, 56 আওয়ামী লীগ সরকার মন্ত্রী ছিলেন। এবং আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি যে মন্ত্রণালয়ের আজকে দায়িত্ব নিয়েছি, শিল্প মন্ত্রণালয়, জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু
এই সেখান মন্ত্রণালয়। থেকে তার এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং বাঙালির অর্থনৈতিক মুক্তির উৎসে সেখানেও কিন্তু তিনি অবদান রেখে গেছেন তখনও। এই আজকের যে বিসিক, যে ক্ষুদ্র শিল্প, যেটা সারা বাংলাদেশে এই যে উন্নয়ন, এ কথাটা এই জন্য বলছি যে অর্থনীতির জন্য রাজনীতি, রাজনীতি এবং অর্থনীতি স্বাভাবিকভাবেই পরাপরি আমাদের। এই যে আমরা পরাধীন দেশ ছিলাম, এই দেশকে স্বাধীনতার লক্ষ্যে তিনি তখন 65 ওয়ারে যখন আমরা বুঝলাম, আমরা যখন খেলার মাঠে ছিলাম, বিভিন্ন সময় ছিলাম, খেলাধুলা করতাম স্বাভাবিক পূর্ব পাকিস্তানে, মোরলেস উই আর ফ্রম দ্য প্রিভিলেজ ক্লাস, এবং বঙ্গবন্ধু কোনো রাস্তার লোক না, তার কন্যা তার ছেলেমেয়েরা ভালো স্কুলে লেখাপড়া করতেন, ভালো করতেন, তিনি মন্ত্রীর ছেলে মেয়ে ছিলেন, তারা সবাই তাদের রাজনৈতিক ধারাবাহিকতা। আমি এভাবে এটাকে বলতে চাই যে আমাদের মধ্যে কিভাবে জাগরণটা আসলো তৃণমূল বাংলাদেশে। কারণ এই যে বাঙালি, যেটা বিভিন্ন সময় বিভিন্ন জন আন্দোলন করেছেন কিন্তু সেটা সেই সফলতা যায়নি। আমি বঙ্গবন্ধুকে এভাবে দেখি যে ভারতের রাজনীতি ইতিহাস যেমন আছে, আজকে সুভাষ বোস বলেন, নেহেরু বলেন, গান্ধী বলেন, তাদের যে সমন্বিত, বঙ্গবন্ধু কিন্তু কলকাতায় তার যে জীবনযাত্রা, তার যে রাজনৈতিক জীবন, যেটা আজকে বইও বেরিয়েছে, আপনারা জানতেন জীবনেতে, আমি অতটা পড়ি না কারণ আমি তাকে দেখেছি, জানি, যত ইতিহাসের ছাত্র হিসাবেই বলতে চাই। হি হ্যাজ লার্ন ফ্রম দেয়ার। সোহরাওয়ার্দী সাহেব যারা আছেন, গণতন্ত্র বিশাল ব্যক্তিদের সাথে তার কিন্তু বসা ছিল, এবং সেটা পড়লে আপনারা বুঝতে পারেন যে তার পরিধি তখনকার ইন্দো পাক সাবকন্টিনেন্টে, ইট ওয়াজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড হি লার্ন ইট ফ্রম দেম। উনি শেখার চেষ্টা করেছেন, দেখেছেন সেখান থেকে। তারপরে প্রেক্ষাপট যেটা, উনি ঢাকায় আসলেন, পূর্ব পাকিস্তানে আসলেন, দেশ বিভাগ হয়ে গেল, সেখানে যে পরিবর্তন তিনি, মুসলিম লীগ, আওয়ামী লীগের যে ইতিহাস আপনি নিশ্চয়ই জানেন, আওয়ামী মুসলিম লীগ, মৌলানা ভাসানী সহ যারা আছেন সেখানে প্রেক্ষাপটে তিনি ধারাবাহিকতা আসেন। উনি কিন্তু কোনো টবের ফুল না, নার্সারি না, সে মানুষকে পড়তে পারতেন, মানুষকে বুঝতে পারতেন, পালসটা বুঝতে পারতেন, দ্যাট ইজ কল্ড লিডারশিপ। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা শিখেছেন, বুঝেছেন তাদের কাছ থেকে, শি ক্যান রিড পিপল, মানুষকে তিনি পড়তে জানেন, তার কিছু লাগে না, মানুষের চেহারা দেখলে উনি বুঝেন। বঙ্গবন্ধুর কাছ থেকে এটা শেখা দেখেছেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যেও যাতে তাদের সেই গুণ ছিলেন, এবং তারা মানুষের কাছাকাছি থাকতেন, তাদের সুখ দুঃখ নিয়েই তাদের রাজনীতি ছিল তাদেরকে, এবং অর্থনীতিটাই আজকে সবচেয়ে বড় জিনিস। সেই বৈষম্য, তার থেকেই কিন্তু স্বাধীনতা এবং আমাদের যে পরাধীনতা, তার বিরুদ্ধেই কিন্তু সেই দিন আমরা যখন অরক্ষিত ছিলাম, আমরা যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বয়স অনেক কম কিন্তু অভিজ্ঞতা বয়স অনুযায়ী কিন্তু আমাদের অনেক বেশি। দ্যাট ওয়াজ ভেরি ইভেন্টফুল টাইম। আমাদের সুযোগটা টুডু ভাই নিশ্চয়ই বলবেন, সেই 60-এর দশকটাকে থেকে অনেকে অনেক বছর করে গেছে, সাবকন্টিনেন্টের ইতিহাস ধারাবাহিকতা সবই আছে, সবাই কিন্তু আমাদের সময়টা ভেরি পট পরিবর্তনটা খুব সহজে হয়ে গেছে, কারণ বিকজ অফ বঙ্গবন্ধুর লিডারশিপ, হি কুড গিভ লিডারশিপ। সে কিন্তু তাৎক্ষণিকভাবে যে পরাধীন থাকবার কারণে আপনাদের ম্যাচুরিটিটা অনেক বেশি ছিল, মানে আপনাদের, মানে তখনকার তরুণদের, কিশোরদের। হি হ্যাজ গিভেন দ্য সলিউশন ভেরি, যে 6 দফা যখন 65 এর ওয়ার, পাকিস্তান ইন্দো পাক ওয়ার যেটা হলো, সেখানে আমরা যখন দেখলাম যে আমরা অরক্ষিত, সেদিন কিন্তু বাঙালি জাতি বুঝলো যে ওয়ার উইল প্রোটেক্ট আস, আমাদের তো কোনো স্বাধীনতা নাই, তা তো ব্যস্ত তাদেরকে নিয়ে। এখানে আমাদের এটা একটা কলোনিয়াল, আমাদেরকে একটা জাস্ট উপনিবেশ হিসাবে তারা ব্যবহার করছে, তার কিন্তু আমাদের আজকে জন্ম নিল সেই স্বাধীনতা উৎসব। বঙ্গবন্ধু সেখানে শোকে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন এই 6 দফা দিয়ে, যে দিস ইজ দ্য ডিসপ্যারাইটি। আমরা বুঝতে পারলাম, আমরা যারা পড়তাম, যে আমাদের যারা আছে এখানকে যে 22 ধনী পরিবার, 22 পরিবার, তাদের বিরুদ্ধে আদমজি ইস্পাহানি, তাদের যারা ছিল, তারা এখান থেকে শোষণ করে সেখানে আজকে পিন্ডি এগুলো করতো। আমরা গিয়েছি, টুটু ভাই গিয়েছে, আমরা অনেক সময় ইন্টারউইং, তখন ইন্টারচেঞ্জ হতো, তারা চেষ্টা করেছে আমাদেরকে নিয়ে সেখানে বোঝাবার জন্য পাকিস্তানের সে ঐতিহ্য, কিন্তু বন্ডেজ ওয়ার নট দেয়ার, হাজার মাইল দূরে। এটা খুব অস্বাভাবিক একটা ছিল, কিভাবে ছিল এটাই তো আশ্চর্য ব্যাপার। সেখানে এই যে একটা ধর্মের বন্ধন, সেখান থেকে আজকে বুঝতে পারি যে ধর্ম একটা রাজনীতি ভিত হতে পারে না, তাহলে তো সারা বিশ্বের ইসলামিক দেশ একটা দেশ হতো। এই যে অসাম্প্রদায়িক রাজনীতি যেটা, এবং যে অর্থনীতির যে আজকে বিষয়টা, যেটা বাঙালি তখন দেখতে পারলেন, এটা কিন্তু বঙ্গবন্ধু সে 65 হওয়ার পরে আমাদের ছাত্র সমাজ তারা বুঝতে পারলেন। সাধারণ মানুষের তো সে অধিকার ছিল না, কমিউনিস্ট আন্দোলন করেছে বিভিন্ন সময়, অন্য যারা আছে সে তথ্যগত আমি কথা বলতে চাই না, দ্যাট ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল থিওরি। কিন্তু আজকে বঙ্গবন্ধুর একটাই গুণ ছিল, তিনি কিন্তু ডেমোক্রেসি, আজকে যেটা ওয়ান ম্যান ওয়ান ভোট, এটা কিন্তু আওয়ামী লীগ এনেছে, আপনাকে মনে আছে যে ডিসপ্যারিটি যেটা ছিল সেখানে আন্দোলন। তিনি জানতেন যে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতা রাজনীতি গিয়ে দেশকে কিছু দিতে হবে।
এবং সরাসরি তিনি আজকে যে 7ই মার্চের ভাষণ, যেটা আজকে আন্তর্জাতিকভাবে গৃহীত, এটা তো একটা বিস্ময় ইন সাচ এ মিটিং। বাট এটা কিন্তু একদিনে আসে নাই। তার যে ভাষণ, তার যে কথা, তার প্রত্যেকটা ওয়ার্ড দাঁড়ি কমা আপনি আজকে দেখেন, সেখানে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু বিচ্ছিন্নতাবাদীর কোনো ঘোষণা সেখানে ছিল না। তার যে পরিপক্কতা, অনেকে তার চেয়ে অনেক অ্যাডভান্স ছিলেন, অনেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়েছেন, কিন্তু তারা কিন্তু জাতির পিতা হয়নি। আর সেই যুগে বঙ্গবন্ধু আরেকটা কথা বলতে চাই, তার পাশে যারা যাদের সাথে রাজনীতি করেছেন, দে ওয়ার ভেরি স্টলার্স, ব্যারিস্টার বিভিন্ন সময়, কিন্তু তিনি ভালো মানুষগুলিকে বেছে নিয়েছেন, তাদেরকে সরছেন। সেটা একটা বড় গুণ রাজনীতি, যে ভালো মানুষ, ছোট করেন নাই তিনি, গুণী মানুষ চিনে না, গুণী মানুষ চিনে না। হি হ্যাড ভেরি গুড সিলেকশন বেরাবার। যে 6 দফাকে যারা প্যাট্রোনাইজ করলো, যারা করলো, তারাও কিন্তু অনেক গুণী মানুষ ছিলেন। আমার শ্রদ্ধার সাথে আমি বলি, আমার আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তখন ম্যাক, মোজাফফর আহমেদ চৌধুরী, প্রফেসর রাজ্জাক, আদার যারা আছে, রামান সোবান, স্টিল লিভিং, those people were around him. সো আপনার কথা থেকে মোটা থেকে যেটি বেরোচ্ছে যে ডিসপ্যারিটির বিরুদ্ধে একটা ইয়ে ছিল, অসাম্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতন্ত্র, এগুলোই ছিল সেই সময়কার মূল পরেও বঙ্গবন্ধু এসে একটা কোটেশন যদি আমি না বলি অপূর্ণ হয়ে যাবে, এবং ভোটের অধিকার, ওয়ান ম্যান ওয়ান ভোট, দ্যাট ওয়াজ গট অ্যান অ্যাডভান্টেজ, দে মেড এ মিস্টেক। যেটা ইয়াহিয়া খানের একটা অবদান আছে, অস্বীকার করতে হবে, যে হি ট্রাই। আইয়ুব খান যখন 69-এর গণ-অভ্যুত্থানে যখন ছেড়ে দিলেন, ডিকেড অফ রিফর্মস করলেন, তারপরে কিন্তু গিয়ে সেটা হয়ে গেল, তাকে কিন্তু 7 দিনের মাথায়, 1 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো ছাত্র মুভমেন্টে। এবং দ্যাট ওয়াজ স্টার্টেড ফ্রম ওয়েস্ট পাকিস্তান, নট ফ্রম হিয়ার। অ্যান্ড উই ক্যাপিটালিস্ট, আমরা ক্যাশ করে এটাকে আজকে আমাদের যারা নেতৃবৃন্দ, তোফাল ভাই সহ 69-এর গণ-অভ্যুত্থানে যারা ছিল, সম্মিলিত ভাবি সেখানে। এবং আমরা তখন আমাদেরও যারা, আমরা তখন সেকেন্ড লেভেলের অর্গানাইজেশন ছিলাম এখানে। আমার শেখ কামালের কথা যদি না বলি, এটা ইতিহাসে আমার মনে হয় তার প্রতি অন্যায় করা হবে। কারণ তারা নেতা ছিলেন, মিটিং মিছিল করতেন। আমরা যেহেতু ঢাকার ছেলে, শেখ কামাল, আমরা যারা স্কুলগুলি থেকে, কলেজ থেকে প্রত্যেক ছেলে মেয়েদেরকে নিয়ে এই মিটিংকে এবং আন্দোলন সংগ্রাম নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ছিল। আমি থাকতাম ওল্ড টাউনে, ওনারা ছিলেন আমাদের কায়েদ আজম জমানা, তখনই তাদের যে ভূমিকা 6 দফায়, আজকে ফিরোজ, সাইফুদ্দিন, টুটু ভাই, রাজু সাহেব, সব মিলে অনেক নেতা, চিরার যারা আছে, তারা সব, আমরা তখন এনএসএফ এর বিরুদ্ধে সেই সময়টাতে করে আমরা এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে গেলাম। এবং আমাদের যোগ্যতর নেতা বঙ্গবন্ধু জেলে, তার নির্দেশনায় এটাকে এগিয়ে গেল। এবং আমাদের এই ছাত্র সমাজের একটা বিশাল ভূমিকা ছিল, সেই পুরনো শহর নতুন শহর মিলিয়ে। তখন তো শহর ছোট ছিল, এখানে আধিপত্য ছিল মোনায়েম খানেরই, আইয়ুব খান দেশ তাদের ইয়ে ছিল। সেই ব্যারিয়ার ভাঙার জন্য আমাদের একটা বিশাল আমাদের গ্রুপ ছিল, যেটা ইজ কল্ড আদায়। এবং এই সব ইতিহাসের এই সব গল্প সংগঠনে বা ইতিহাসের এই সব, এই জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পরও যেটা বললেন, যে এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণীর আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়। আজকে এই দায়িত্বটাই আমরা পালন করব। ভবিষ্যতে আরো শুনবো এইসব কথা আপনার কাছ থেকে। আমি এস এস সুলতান, আপনার কাছ থেকে শুনতে চাই যে কি স্বপ্ন, কি অঙ্গীকার সেদিন ছিল? ধন্যবাদ জিল্লুর। আসলে ও এত ভালো করে ইতিহাসকে এত সুন্দরভাবে পর্যালোচনা করে কথা বলেছে, তারপরে কিন্তু বলার আমার খুব একটা, এই জায়গাটাতে খুব একটা কিছু নেই। তারপরে রিপিটেশন হলেও বলতে হয়। প্রথমে এটা ফেব্রুয়ারি মাস, আমরা প্রত্যেকেই যারা বাঙালি জাতি, বাংলা ভাষায় কথা বলে, তাদের প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে এই মাসের যে ত্যাগ, যে মহিমা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমরা সবাই করি। আমার বিশ্বাস 1948 সালে যে ইতিহাস থেকে ও রেফারেন্স অনেকটা টেনে আনলো, মোহাম্মদ আলী জিন্নাহ যেদিন বলেছে উর্দু ইজ অনলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, পাকিস্তান, একমাত্র সাহসী মানুষ ছিল বঙ্গবন্ধু, দাঁড়িয়ে বলেছিল নো নো নো। সেই সূত্র থেকেই কিন্তু শুরু হয়েছিল ভাষা আন্দোলনের সূত্রপাত। 52-তে গিয়ে সেটা অনেকটা গণ আন্দোলনে পরিণত হলো, শহীদ হলো সালাম বরকত সহ অনেকে। তো সেটা শ্রদ্ধা ভরে আমরা তাদেরকে সবাইকে মনে করি এবং আমাদের পবিত্র দায়িত্ব সেটাকে মনে রাখা। তেমনি করে 54 সালের যে নির্বাচন হলো,
সে নির্বাচন আমি অনেক ছোট, ও তো আরও ছোট, হয়তো ওর কতটুকু মনে আছে আমি মনে নেই। হুমায়ুনের শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি খুবই ভালো, কিন্তু আমি তখন একটু বড় ওর থেকে। সেই সূত্রে 54 সালের নির্বাচনে আমি দেখেছি পুরো বাঙালি জাতি যুক্তফ্রন্টকে জেতাবার জন্য ছাত্র জনতা সকলে, বিশেষ করে ছাত্রদের যে অবদান, আমার বড় ভাই, ছোট মামা, ছোট কাকা জগন্নাথে পড়তেন, তাদের যে ভূমিকা দেখেছি অবিস্মরণীয়। এবং সেই কারণে তখন যুক্তফ্রন্ট সরকার গঠন করেছিল, কিন্তু পাকিস্তানের জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্রে সেটা হয়ে ওঠেনি। পরে আমাদের সময় আমরা কম্বাইন্ড অপোজিশন পার্টি ফাতেমা জিন্নাহর যে আমরা সেটাতেও সে অভিজ্ঞতা অনেক সুন্দর আমাদের, এটা আমাদের মনে আছে। সে অভিজ্ঞতা আমাদের অনেক ইলেকশনও করেছেন। হ্যাঁ, ইলেকশন কি, ইলেকশন মানে কি, I was designated to go to Madaripur. The whole district was আমরা তখন কিন্তু আমরা ওই পাড়ায় পাড়ায় ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় করে কপের ইলেকশন সবাই করেছেন, অ্যারেস্ট হয়েছেন বিভিন্ন জায়গায়। তারা ট্রেনে আবার ফিরে আসলো সেটা। যাই হোক, সেই সময় 65-তে সেটাতে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, কারণ তখন আমার ভাগ্যক্রমে আমি সরওয়ার্দী, যেটা কাজী আজম ছিল তার ভিপি, এবং ঢাকা শহর ছাত্রলীগেরও, যেহেতু কাজী আরিফ জেলে ছিল, তো অনেকটা ছাত্রলীগের, শহর ছাত্রলীগের পরিচালনাটা আমরা একা বলবো না, রুচিরা গ্রুপ সহকারে রাজু, জগন্নাথ আর কাজী আজমের সমন্বয়ে আমরা পরিচালনা করি সিটি কমিটি। তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাজারুল্লাহ বাকি ভাই মাদারীপুরকে যাওয়া, এবং আমরা অনেক ভোট সংগ্রহ করেছি। যাই সেটা ইতিহাসের একটা অঙ্গ, সেদিকে আমি যাচ্ছি না। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের দিকে আমি এগোতে একটু চেষ্টা করছি। সেটা হলো 62 থেকে শুরু হয় যে কথাটা, চেতনাটা, যে আমরা বাঙালি, আমরা বঞ্চিত, আমরা ছাত্র, আমরা বঞ্চিত। এই ছাত্র জনতার ভিতর থেকে 62 থেকেই ওদের যে আমাদের উপরে শোষণ, যেটা সে শোষণের বিরুদ্ধে লড়াই শুরু হয়। ছাত্রদের বিশেষ ভূমিকা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। এটা আমার দৃষ্টিতে 62 থেকে 64 বিভিন্ন আন্দোলনে, যখন প্রথম যেদিন আমি মিছিলে যাই, মেডিকেলের সামনে পুলিশ চার্জ করে আমাদেরকে কাঁদুনি গ্যাস দিয়ে তাড়িয়ে দিল। এসব মিছিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু ছিলেন বহু মিটিং এ, সেই নেত্রী তখন। হ্যাঁ, তখন তো এমনকি তার ভিপি ইলেকশন যেটা সেই ইডেনে করলেন, সেই সময় তো ছাত্র ইউনিয়নরা মোরলেস অনেক শক্তিশালী, এই রাজপথেই তিনি হেঁটেছেন। হ্যাঁ, তারপরে তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করেছি, সফল হয়ে। সাহসী ভূমিকা ছিল, আমাদের অনেক সাহসী ভূমিকা ছিল সেখানে। আসি আমরা 66-এ, 1966 সালে 6 দফা দেওয়া হলো। 7ই জুন আমরা মিছিল করলাম, 8ই জুনে আমরা মিছিল করলাম, ওর মনে আছে সুন্দরভাবে। নূর আলম সিদ্দিকী সাহেব সহ রাজু, আমি, আমাদের রুচিরা গ্রুপের সবাই, জগন্নাথ, কায়দে আজম মিলে, যেখানে আমাদের হোল গ্রুপ 144 ব্রেক করলাম আমরা গুলিস্তান পর্যন্ত আসতে, আমরা আস্তে আস্তে পুরো জনতা আমাদের সাথে এমনভাবে সামিল হয়ে গেল যে আমরা বিশাল মিছিল নিয়ে গিয়ে যাচ্ছি। সেটা ছিল 8ই জুনের আমাদের একটা ইতিহাস। আজকে অনেক দিন পার হয়ে গেল। বঙ্গবন্ধুর মৃত্যু এই দেশের জন্য দুঃখজনক, এবং এই দুঃখজনক হতো না, আমি অনেকবার এইখানেই বলেছি, যদি একটি সিদ্ধান্ততে উনি যেই সিদ্ধান্তটা 75-এ নিয়েছিলেন, এই সিদ্ধান্তটা যদি 10ই জানুয়ারি 1972 সালে নিতেন আর বলতেন যে বাংলাদেশে কোনো দল নেই, আমি শেখ মুজিব, এক দল, এক মানুষ, এক নেতা, তাহলে কিন্তু 10 বছর 20 বছরের জন্য এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হতো, দলমত নির্বিশেষে। যাই হোক, সেখানে দলীয়করণ হয়েছে, দলীয়ভাবে বিভক্তি হয়েছে, এবং আমাদের নিজেদের লোকেরাই জাসদ সৃষ্টি করেছে সিরাজুল আলম খান সাহেব, যেটার প্রয়োজন ছিল না। কেন করেছেন, কাদের প্ররোচনায় করেছেন আমাদের জানা নেই। বাট আমার এই যেটি প্রশ্ন ছিল, যে আকাঙ্ক্ষার কথা, যেটি মিস্টার নুরুল মজিদ হুমায়ুন বললেন, মানে সেখানে আপনি কতটা? সেটাই আমি আসতেছি। আসলে অর্থনৈতিক এবং আমাদের সময় যে ডিসপ্যারিটির মধ্যে, আমরা যে বঞ্চিত ছিলাম পূর্ব পাকিস্তান, যেটা স্বাধীন হয়েছে যে দেশ,
দুটো ভাগে, এটা একটা অভাবনীয় স্বাধীনতা, ধর্মভিত্তিক স্বাধীনতা হয়েছে, সেটা কিন্তু কখনই টেকার কথা না। এটা সম্বন্ধে অনেক বিজ্ঞ লোকেরা বহু আগে ফোরকাস্ট করে গেছেন যে নো, এই দেশ টিকবে না। তারপরে পাকিস্তানিরা যেভাবে শোষণ করে, যেটা বললো, আমাদের দেশে তখন স্বর্ণ আসছিল, পাট, এই পাট থেকেই পাকিস্তানের তখন ম্যাক্সিমাম কাগজ, ফরেন কারেন্সি আর্ন হতো। এই আর্নিং দিয়ে তারা অস্ত্র সরঞ্জাম এবং পাকিস্তানের বিলাসিতার জন্য তাদের বিশাল রাজধানী এই ইসলামাবাদ যেটা সৃষ্টি হলো, সেই সমস্ত টাকার মূল জায়গাটা ছিল এখান থেকে। বঙ্গবন্ধু এর বিরুদ্ধে প্যারিটির জন্য 6 দফা দিলেন এবং বললেন যে না, আমাদের অংশ অর্থ আমাদের জন্যই ব্যয় করা হবে। এবং 6 দফার মূল মন্ত্র যেটা ছিল, সেটা ছিল বাঙালিদের স্বাধিকার। এবং এই স্বাধিকারের লড়াইয়ে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, পুরো জাতি সম্পৃক্ত ছিল। 70-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছে। এবং এই 70-এর নির্বাচনের পূর্বে 69-এ যে ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের শ্রদ্ধেয় তোফায়েল ভাই এবং তাদের সঙ্গে আমাদের যারা ছিল তখন এখানে, আমি তখন, আমার দুর্ভাগ্য আমি বাংলাদেশে ছিলাম না, তখনকার সময়ে যে ছাত্র আন্দোলন হয়েছে 69-এ, যে গণ আন্দোলনের সৃষ্টি করেছে, এটার মূল মন্ত্র ছাত্রদের দ্বারা পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন অনেক সময় তখন জেলে, এই জেলে থাকাকালীন তাকে জেল থেকে বের করে আনা হলো 69 সালে। এটা শুধু ছাত্রদের দ্বারাই সম্ভব হয়েছে, ছাত্রদের সঠিক নেতৃত্বে সম্ভব হয়েছে। এবং ছাত্রদের ভিতরে আমাদের যে ছাত্রলীগের ঐক্য ছিল, সেটা অনেক শক্তিশালী ঐক্য ছিল। সেই সময়কার ছাত্রের শক্তির সাথে আজ সে শক্তির তুলনা হয় না, কারণ ছাত্রলীগ এখনও আছে, শক্তিশালী ছাত্র সংগঠন, বাট তাদের ভিতরে অনেক রকমের প্রশ্নবিদ্ধ হয়ে আছে, যেটা আমাদের সময় কারো সুযোগ ছিল না আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের দিকে আঙুল তুলে তাকানো। আমরা নিজের পরিশ্রমে, নিজের কষ্টে, নিজের বাপের টাকার খরচ করে রাজনীতি করতাম, এবং সেই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে গিয়ে কেউ জেলে গেছি, কেউ কষ্ট পেয়েছি, অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, 70-এর নির্বাচনে অভাবনীয় জয়, যেটাতে বাধ্য করা হয়েছে পাকিস্তানিদেরকে, যদিও তারা খুব ডার্টি গেম প্লে করেছে বঙ্গবন্ধুর সাথে, ভেরি ডার্টি গেম। ডার্টি গেমটা হলো যে ঠিক আছে, যখন দেখছে আর উপায় নেই, 70-এর মার্চে তারা ডার্টি একটা গেম প্লে করলো যে আপনাকে 6 দফা দেওয়া হবে। কিন্তু 1 মার্চ থেকে পুরো বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, আমি এখানে যোগ করতে চাই জিলু সাহেব, টুটু ভাই যেটা বলছেন, যে মূলত 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচনটা এমন পর্যায়ে চলে গেল যে তখন এটা অলরেডি বাংলার গণমানুষের কাছে কিন্তু সেই স্বাধীনতার বার্তা পৌঁছে গেছে, বঙ্গবন্ধু পৌঁছে দিয়েছেন সেখানে। এবং দে মেড এ মিস্টেক, তারা সেটাকে যে ফাউল প্লে করতে চেয়েছে সেটা কিন্তু দেওয়ার ওখানে তখন বাঙালিকে উনি প্রস্তুত করে ফেলেছেন, ছাত্র সমাজের নেতৃত্বে সেখানে বঙ্গবন্ধু জেল থেকে তাদেরকে প্রস্তুত করে দিয়েছে। কাজে সেখানে যার জন্য বলছে আমি যদি হুকুম নাও দিবার পারি, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমাকে, হি কুড রিড ইট, সে এটা পড়তে পেরেছে। এবং যে কথাটা বলতে চাই আজকেও তার ইয়েতে, যেটা দ্য ভেরি ওয়ার্ড, যে রক্ত যখন দিতে শিখছি, রক্ত আরো দেব, বাঙালিকে মুক্ত করে ছাড়বো, আর কেউ দাবায় রাখতে পারবে না। ওখানে তারা কিন্তু বঙ্গবন্ধুকে তারা খেলাতে চেয়েছে, বাট they played, but বঙ্গবন্ধু very tactfully within the periphery of Bangladesh constitutional ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে তিনি, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরাল ঘটনা, যে এটা কোনো বিপ্লবী কোনো যুদ্ধ ছিল না, বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ ছিল না। That's why we got the recognition very tough. And we got the support. আমাদের স্বপ্নের কথা শুনেন, আমরা যারা ছাত্র ছিলাম, this is a very rare story. আমরা ছাত্র ছিলাম যে আমাদের পাকিস্তানিদের হাত থেকে মুক্তি পেতে হবে, সংগ্রামটা মুক্তিরই সংগ্রাম, সেই স্বপ্ন বঙ্গবন্ধুই দেখিয়েছেন। কিন্তু সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম। কি মুক্তি? আমাদের ভোটাধিকারের মুক্তি। কি মুক্তি? আমাদের অন্ন বস্ত্র সংস্থানের মুক্তি, আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তি করার মুক্তি। সেই মুক্তির জন্যই লড়াই হয়েছে। আজ
বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উই আর সৌভাগ্যবান। এখানে আমি যে প্রশ্নটা আপনাদের দুজনের কাছে করতে চাই যে সেই স্বপ্ন আকাঙ্ক্ষা অনেকগুলো পয়েন্টস মিস্টার নূর মজিদ হুমায়ুন বললেন, আপনিও কিছু বললেন, সেই বিবেচনা থেকে আজকে ৪৭ বছর পরে আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? সেই বৈষম্যের বিবেচনা থেকে, যদি বৈষম্য থেকে বলেন, সেই যেখানে মুক্তি চেয়েছি আমরা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, নির্বাচনী প্রক্রিয়ার আকাঙ্ক্ষা থেকে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, সেই চেতনার অর্থে কোথায় দাঁড়িয়ে আছে? ধন্যবাদ। আজকে তো ৭৫-এর ঘটনার পর যে কথাটা বললেন যে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তারপরে এমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার জন্য স্বাভাবিকভাবে একটা সময় আমাদের কিছুই ছিল না। আমাদের কোষাগার খালি, আমাদের খাদ্য গোদাম খালি, আমাদের টাকা নাই, ইভেন আমাদের ট্রেন্ড অফিসার্স পর্যন্ত নাই, সেনাবাহিনী নাই, যারা আছে বাঙালি সেনাবাহিনীতে তো দুইটা মৌজা পাওয়া যেত না। সেখানে আমাদের যারা প্রতিরক্ষা বাহিনী সবকিছু আমরা কিন্তু ডিস্ট্রোড ইন এ ভেরি নিউ বর্ন যেটা হয় দেশ। বঙ্গবন্ধু আসলেন এবং বঙ্গবন্ধু যেদিন আসলেন সেদিনই কিন্তু স্বাধীনতা পরিপূর্ণতা পেল। তার আগেও আমরা জানতাম না, কেউ বিশ্বাস করেন বঙ্গবন্ধু ছাড়া এখানে, যেটা 10ই জানুয়ারি যে কথা বলেন, দ্যাট ওয়াজ দ্য তখনও কিন্তু যুদ্ধ চলছে, ইন্টারনাল এক্সটার্নাল, দে ওয়ার হিয়ার। পাকিস্তানরা ছিল বিভিন্নভাবে পরাজয়, কিন্তু রিকনস্ট্রাকশনে, যেটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে রিকনস্ট্রাকশনের জন্য আপনারা জানেন একটা সময় লাগে। আমি যেখানে আমাদের কোনো ছিল না, অনেক বড় বড় শক্তি আমাদের বিরোধিতা করেছে, আবার সহযোগিতা করেছে, কিন্তু আমাদের যেখানে রাস্তাঘাট, ব্যাংক, থানা, পুলিশ সব লুট হয়ে গেছে, কোথাও যে না কমিউনিকেশন নাই, কোনো কিছু নাই, খাদ্য নাই, উড়ে দিয়েছে, তখন তারা এ করছে। এটাকে তো একটা বিশাল সময় দরকার ছিল। তো যে কথাটা বললেন যে ভাই, আজকে অর্থনীতির যে অবস্থানটা তখন ছিল, আমাদেরকে আমরা সাহায্যের উপর তো নির্ভর ছিলাম স্বাভাবিকভাবেই সেখানে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তাই যে পরাধীনতা মেনে নেয় নেই। আমরা যদি কারো কাছে বন্ধকি হয়ে যেতাম তাহলে হয়তো হয়ে যেত, দে কুড হ্যাভ টেকেন ইট অ্যাজ ইট ক্যান সি, বাট জাতির পিতা বঙ্গবন্ধুর এখানেই তার ভিন্নতা জাতীয়তাবাদী নেতা হিসাবে। বিশ্বে যারা জাতীয়তাবাদী নেতা আছেন তাদের পর থেকে একবার, হি নেভার বোট ডাউন, হি নেভার সোল্ড হিজ ইন্ডিপেন্ডেন্স টু এনিবডি। তার স্বাধীনতাকে তিনি বিক্রি করে দেন নাই রাজনীতি করে। বাঙালিকে যে কথা দিয়েছেন, হি স্টিক টু দ্যাট প্রিন্সিপাল। তার যারা সহযোদ্ধা ছিল, জাতীয় চেয়ার নেতা, তাদেরকেও শ্রদ্ধা জানাই, তারাও অলসো দে আর অলসো দ্যাট টিম ইন অ্যাবসেন্স অফ হিম। তার অনুপস্থিতিতে আজকে যারা জাতীয় নেতারা আছেন, শ্রদ্ধার সাথে তরুণ ছাত্র নেতা যিনি ছিলেন, যারা যুব নেতা ছিলেন, মনিভাই সহ, ও ভাই তোফাল ভাই, আদার্স, চার খলিফা সহ যাদেরকে বলেন, এভরিবডি ওয়াজ ভেরি কমিটেড। যে সেখানে আমরা কিন্তু আধিপত্যবাদ বা আবার একটা উপনিবেশ হতে চাইনি। এবং বঙ্গবন্ধু যার জন্য সেখানে ভারতীয় বাহিনীকে, তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা, আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ, এই ঋণ শোধ হবে না। এখনো আমরা মুক্তিযুদ্ধ, দেয়ার আওয়ার মুক্তিযুদ্ধ পার্টনার্স। ফেরত যেতে তখন হয়তো অনেক ছুতা, অনেক ইয়েতে যেতে পারতো সেখানে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই আগে চিন্তা করেছেন তার স্বাধীনতা অপূর্ণ থেকে যাবে। এটা অন্য কেউ চিন্তা করার আগে তিনি তিনি আবার আর একটা উপনিবেশ হতে চান নাই। এটা আমি অফ দ্য রেকর্ড বলছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন রাজনীতি ছাত্র হিসাবে। এবং সেই স্বাধীনতা যেদিন গেল সেদিন পরিপূর্ণ, আমার মনে হয় পূর্ণতা পেল। এটা কারোর সাথে দ্বিমত হতে পারে আমার, সেখানে আমি জানি না, বাট দ্যাট ওয়াজ ইফুল। উনি আসলেন 10ই জানুয়ারি, দ্যাট ওয়াজ দ্য পারসন। আমরা বুঝলাম যে আমাদের স্বাধীনতা নেতা ছাড়া আমরা, যার জন্য মুজিব বাহিনী করা হয়েছে, আমাদের তো 9 মাসে স্বাধীন হয়ে যাবো এমন চিন্তা তো আমরা করি নাই কখনো। আমরা যখন যুদ্ধে যাই আমাদের সেই পরিকল্পনা ছিল না। এফএফ আছে, মুক্তিযোদ্ধা আছে, সেখানে বিভিন্ন স্তরে কিন্তু নেতৃত্ব ছিল। তার মধ্যেও কিন্তু বিভাজন ছিল, বাম ডান। আজকে বহির্বিশ্বে আন্তর্জাতিক যাদের ব্রাঞ্চ রাজনীতি এখানে যারা আছে, কমিউনিস্ট পার্টিগুলি তো সবার আমাদের দেশীয় রাজনীতি করেন নাই, সহজ কথায় যেটা বলতে চাই, কিন্তু তাদের মূল থিমটা কিন্তু এই ছিল। এবং বঙ্গবন্ধু এই স্বাধীনতাকে পরিপূর্ণতা করলেন। 10ই জানুয়ারিতে আসলেন, সারা বাঙালিকে সেখানে ভাষণ দিলেন, দেখলেন আমরা সারা বাঙালি বুঝলো যে আমাদের নেতা আসছেন। কেন বাঙালি জাতি যে একক নেতা সেটা তো তিনি প্রমাণ করে গিয়েছেন এখানে, যে আজকে আর কোনো বিকল্প নেতা নেই তার কথা শোনার ছাড়া। যে আসলেন পরিপূর্ণতা করেন, এবং যেদিন ভারতীয় বাহিনী সেদিন কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা হয়ে গেল। এটা নিয়ে নানা রকম কল্পকাহিনী আছে, বহু কথা আছে, বাট দ্যাট ওয়াজ দ্য পিওর, অ্যান্ড হি কুড রিয়েলাইজ হোয়াট পিপলস ওয়ান্ট। যেটা বলি যে উনি পড়তে পারতেন, মানুষকে বুঝতে পারতেন যে এ করা আছে। দ্যাট ওয়াজ লিডারশিপ এবং রাইট টাইপ ডিসিশন। লিডার তাকেই বলে, সময় বুঝে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার উত্তরসূরি, দ্যাট ইজ হার ইনস্টিটিউশন, ফিলোসোফার অ্যান্ড ফিলোসোফার গাইড।
আজকে তার নেতৃত্বে কিন্তু সেভাবেই আমরা আজকে এই সাহসী ভূমিকা নিয়ে, তিনি যে সাহসী ভূমিকা নিয়েছেন তখনও এসে হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ডিডন্ট নো, তারপরেও তিনি সেখানে থেকে তার মৃত্যু ভয়, তার ফাঁসির মঞ্চের অনেক কাহিনী, অনেক কল্পকথা আছে, বাট হি রিয়েলাইজ, এবং সময়ও চেয়েছেন তিনি, সময় চেয়েছিলেন, কিন্তু তখন ষড়যন্ত্র সময় দেয় নাই, এটাও একটা ষড়যন্ত্রের অংশ যেটা পরে বেরিয়েছে। এগুলি সব সময় এখন উদ্ঘাটিত হচ্ছে, কারা করেছে, সেই রাজাকাররা, সেই স্বাধীনতা বিরোধীরা, সেই পরাজিত শক্তি, তারা বিভিন্ন পাবে আমাদেরকে বিভাজিত করেছে, যেটা সুলতান ভাই বলতে চেয়েছে, জাসদ ফর্ম করে বিভিন্ন পর্যায়ে, যেটা হয় একটা প্রতি বিপ্লবী, বিপ্লবের পর প্রতি বিপ্লবী। আমরা একটা স্লোগানও ছিল আমাদের মনে আছে, যে বলেছে যে মোনায়েমের শাসন দিয়ে মুজিবের মোনায়েমের প্রশাসন দিয়ে মুজিবের শাসন চলতে পারে না, এটা আমাদের স্লোগান ছিল স্বাধীনতার পরে। কেন তখন মনে হচ্ছে যে আমাদের অফিসার নাই মনে, কিন্তু আজকে তো দেশ চালাচ্ছে জিল্লু সাহেব, এই অফিসাররা এখানে ব্রিলিয়ান্ট প্রোডাক্ট দেয়ার করছে, আমাদের চলছে, মন্ত্রণালয় চলছে, সচিবরা আছেন তারাও শিক্ষিত, আমাদের সেনাবাহিনী চলছে, দে আর ব্রিলিয়ান্ট, দে আর ডুইং ভেরি গুড এভরিওয়্যার। যেটা আমি বলি যে আমরা সেনা শাসন চাই না, কিন্তু সেনাবাহিনী তো আমাদের দরকার, অবশ্যই দরকার, দ্যাট ইজ দ্য প্রেস্টিজ অফ আওয়ার। আমি যেখানে বলছি এখন আমরা আসলে কোথায় দাঁড়িয়েছি, অর্থনীতি মুক্তি, এখন আমাদের যুদ্ধ অর্থনীতি, আমাদের যে প্রাপ্তির লক্ষ্যে আমরা এই সংগ্রাম করেছি, দেশ সংগ্রাম করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং এদেশের কোটি কোটি মানুষ যারা জড়িত হয়েছে, এই এত লোক মারা গেছেন, সব কিছুই আজ অর্থবহর দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমি সবসময় ওপেনলি কথা বলতে পছন্দ করি, করিয়েছিও, করে অনেক সময় বঞ্চিত হয়েছি, এবং ওটাতে সত্যি ওটা নিয়ে আমি কখনো ব্যাড ফিল করি না। সব সম্ভাবনা, বঙ্গবন্ধুর সবটুকু স্বপ্ন আজ পরিপূর্ণতার দিকে, অ্যাকসেপ্ট ওয়ান। সেটা নিয়ে আমি গেলে বিতর্কে জড়িয়ে যাব, আমার ছোট ভাই বন্ধু, আমি সেই সূত্রে যাব না, সে তো বিতর্কে যাব না, তবে সেই অপরিপূর্ণতা আমার ভিতর রয়ে গেছে। আমার জীবদ্দশায় দেখে যেতে চাই যে আমার যেন বাক স্বাধীনতা থাকে, আমি যেন স্বাধীনতার প্রধান ফসল যেটা, যে গণতন্ত্র, সে গণতন্ত্রের সবটুকু আমি ভোগ করতে পারি। সেখানে একটা বড় ঘাটতি দেখতে পান, সেই জায়গায় আমার একটু আমার মনের ভিতরে অতৃপ্ততা রয়ে গেছে, এটা নিয়ে বিশ্লেষণ করে ডিটেইলস আলাপ করতে আমি রাজি নই। আমরা আসুন অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি। ধন্যবাদ। মিস্টার মিনিস্টার, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে শিল্প মন্ত্রণালয়ের আপনি দায়িত্ব পেলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, সো কি দেখছেন এবং কি প্ল্যান প্রোগ্রাম আপনি করছেন যে এই মন্ত্রণালয়কে ঘিরে আপনি কি ডেলিভার করতে চান, একটু যদি আমরা একটু ধারণা আপনি আমাদেরকে দেন। আমরা অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনার, এটাই মূল প্রশ্ন আজকের নতুন সরকারের কাছে, যে নতুন প্রত্যাশা জাতির কাছে, কারণ আপনাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার এখন কিছু নাই, মাত্র কিছুদিন হলেন আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা একটু শুনতে চাই যে আপনি এখানে, আমি কোনো বিপ্লবী দর্শন দিতে চাই না এখানে, এটা আমি আই এম এ সাকসেসর, এটা ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা, নতুন করে এখানে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আমরা নিশ্চয়ই জ্বালাবো না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এই উন্নয়নটাকে আজকে 2008 সাল থেকে কিন্তু আমরা পরিকল্পিতভাবে, যেটা আমাদের একটা গোল আছে, যেটা এবং আমাদের নির্বাচনে একটা বিশাল অঙ্গীকার আছে সেখানে। আমরা আজকে যে প্রশ্নগুলি আপনারা করেছেন, আমি যতটুকু শুনেছি বিভিন্ন করে আছে, যে আমাদের তো গোল সেট, টু উইল ডু দ্য ওয়ার্ক। সেখানে আমাদের একটাই, যে দুর্নীতির জায়গায় সুনীতি, দুঃশাসনের জায়গায় সুশাসন। দিস আর হোয়াট উই আর ল্যাকিং, যেটা আমার বড় ভাই বলতে চাচ্ছেন, চার নেই সেখানে একর আছে। আমরা অনেক প্রশ্নবিদ্ধ, স্বাভাবিকভাবেই এগুলো তো আছে, এগুলো থেকে আমরা অন্ধ না, আমরা দেখি না, আমরা চারপাশে দেখি, আমরা দেখি, কিন্তু একটা অবস্থান সৃষ্টি না করে কিন্তু সেখানে যাওয়া যাবে না। আজকে রাতারাতি বিপ্লব ঘটিয়ে দেবো এমন কোনো অঙ্গীকারও আমরা করছি না, কারণ এটা একটা ধারাবাহিকতা, উন্নয়নটা যেমন ধারাবাহিকতা, এবং তার সাথে পলিটিক্যাল স্ট্যাবিলিটির ব্যাপার আছে। আমাদেরকে সবাই নিয়ে যে কথাটা উনি বলতে চাচ্ছেন, যে বঙ্গবন্ধু সময় উপযোগী দিতে পারেন না, আমি তবু যাচ্ছি পেছনে, যে আজকে যেটা ফরমেশন অফ বাংলা, যেটা দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ ন্যাশনাল গভর্নমেন্ট, দ্যাটস হোয়াট হি ওয়ান্টেড টু সে, সো ফার আই গেস, যেটা উনি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধু তো, কিন্তু বঙ্গবন্ধু তখন তো বিভিন্নভাবে বিভাজিত, বঙ্গবন্ধুর আসার আগেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু খন্দকার মোস্তাফা এবং তারা কিন্তু বিভিন্নভাবে বিভাজিত হয়ে গেছে,
এই মুক্তিযুদ্ধ সরকারের মধ্যেই, যেটা টুটু ভাই হয়তো জানেন না, দেখছেন না, জানেন কিনা আমি জানি না, তখন থেকে সেখানে লং টার্ম শর্ট টার্ম পলিসি। অনেকে চেয়েছেন একটা কনফেডারেশন। আরে ওখানে তো খন্দকার মুস্তাক বিপ্লব ঘটানোর জন্য মনে করেন আমেরিকান আমি যেতে চাই না, কনফেডারেশন করতে চাইছে বিভিন্ন ভাবে, যেখানে বঙ্গবন্ধু তার জাতির কাছে যেটা আমরা বলি যে ফাঁসির মঞ্চেও তিনি যেতে চেয়েছেন, কিন্তু বাঙালি অধিকারকে তিনি আপোষ করেন নাই। তো সেখানে আজকে যে কনসেপ্টটা আমাদের ছিল, এবং আজকে সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু সে অপেক্ষায় ছিলাম। এখন কিন্তু আমরা সময় উপযোগী সেই জায়গায় এসেছি। অনেক স্ট্রাগল, অনেক গিভ অ্যান্ড টেক করতে হয়েছে। এই পরাজিত শত্রুর সাথে আমরা মুক্তিযুদ্ধ বিচার, বিভিন্ন বিভাগ, অনেক কিছু, এই কথা আমি ডিটেল যেতে চাই না। নাও উই হ্যাভ গিভেন এ ক্ল্যারিয়ন কল, মাই লিডার শেখ হাসিনা যে যুগান্তকারী, যেটা বলি বঙ্গবন্ধু যেমন তার একটা সৌভাগ্য যে তিনি দেশের চেয়ে অনেক বড় পর্যায়ের নেতা হয়ে গেছেন। তাকে যেটা অনেকে বলেছে, উদ্ধৃতি দিয়েছে যে বঙ্গবন্ধু হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তো আজকে এই কথা কিন্তু ফিডেল ক্যাস্ট্রো হোয়াটএভার, মানে সেই দিয়ে আমি বলতে চাই আমার নেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, যিনি আজকে সফল রাষ্ট্রনায়ক, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন এই উন্নয়নের রাজনীতি, বঙ্গবন্ধু যে স্বপ্ন, যে দর্শন, যে ফিলোসফি, তিনি কিন্তু আজকে সেই কলই দিয়েছেন। এবং 70-এর মতো আজকে নির্বাচনটাও ছিল ম্যান্ডেট। অনেক রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারবেন, ডেমোক্রেসি আছে কি নাই, সেগুলো ডেমোক্রেসি কিসের জন্য? ডেমোক্রেসি তো উন্নয়নের জন্য। আমাদের মুক্তিযুদ্ধ কেন ছিল, স্বাধীনতা কেন ছিল? অর্থনৈতিক মুক্তির জন্য, ডিসপাইটের জন্য। সেখানে তো তখন সময় দেওয়া হয় না। এই শক্তিরা তো বঙ্গোপসাগরে চলে যায় না, ভাসিয়ে দেয় নাই। আজকে আমাদেরকে স্তরে স্তরে তাদের সাথে ব্যাকওয়ার্ড ওয়ান স্টেপ ফরওয়ার্ড করে তাদেরকে খেলায় এখানে নিয়ে এসেছে। তাকে কতবার অ্যাসোসিনেট করার জন্য, অ্যাবাউট 11 টাইমস, ইউ নো ইট। 21-এর যে গ্রেনেড হামলাকে শুরু করে কোনটা না হয়েছে নগ্না। উনি বিশ্বাস করেন যে সাহস নিয়ে উনি একমাত্র আল্লাহ সহায়, মহান রাব্বুল, তিনি আজকে তাকে বেঁচে রেখেছেন। আমরা গ্রেনেড হামলা দেখেছি বিভিন্ন পর্যায়ে। যে আজকে আমি বিশ্বাস করি উনি, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটাই বিশ্বাস করেন যে আল্লাহ নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে রেখেছেন বাঙালি জাতির জন্য, কিছু ভালো কাজ করে দেওয়ার জন্য। এবং আজকে সেই সময় এসেছে আমাদেরকে। নির্বাচন, এই গণতন্ত্র কিসের জন্য? উন্নয়নের জন্য, ডিসপাইটের জন্য। হোয়াট ইজ দ্য কমিটমেন্ট অফ দ্য নেশন? জাতির কাছে আমাদের কি অঙ্গীকার ছিল? শুধু ধর্ম পরীক্ষা কি আমার পেট ভরবে? আমার গণতন্ত্রে পেট ভরবে? অনেকে অনেক তত্ত্ব কথা বলেন, ভালো কথা। এটা তো ইট ভ্যারিজ ফ্রম নেশন টু নেশন। পৃথিবীর সব জায়গার গণতন্ত্র এক হবেন না। এটা গণতন্ত্র কোনো কোরআন কিতাব না। ইউ মাস্ট সুট ইট ইন ইউর, আপনার পরিবেশ, আপনার অবস্থান বুঝে আপনাকে গণতন্ত্র আপনাকে করতে হবে। কতটুকু আপনি দেবেন, কতটুকু আপনার বান, হাউ মাচ ইউ ক্যান অ্যাবজর্ব। আপনার কাছে সেটা গ্রহণ করারও ক্ষমতা থাকতে হবে। আজকে ব্রিটিশ ডেমোক্রেসি তো আমার এখানে চলতে পারে না, সার্জারি। উই ফলো দ্য ব্রিটিশ প্রিজম, ইটস অল রাইট। পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট, ইটস অল রাইট। আমাদের ব্যারিস্টারে ভরা সব কিছু, কিন্তু আমরা কি সেই জায়গায় আমাদের জনগণকে নিয়ে আসতে পেরেছি? ইটস নট পসিবল ইন এ ডে। ডেফিনেটলি আসবে। আমাদের যে আজকে যেভাবে আমরা যে স্লোগানগুলি আছে, আজকে গ্রামকে শহর বানিয়ে দেব বিভিন্ন, এবং আমরা করেছি, আজকে তো দৃশ্যমান সব কিছুই। তো সেখানে আজকে আবার যদি আমি পুরানো সেই সমাজতন্ত্র যে ধারণা, সমাজতন্ত্রের তো ডেফিনেশন ঠিক নাই। আই ওয়েন্ট টু বেজিং অ্যান্ড অল কাজে আমরাও তো দেখেছি, আমাদের বন্ধুরাই আছেন, আমার ভাইরা আছেন, তত্ত্ব কথা বলেন। আজকে হ্যাঁ, আমাদের একটা আছে সমাজতন্ত্র, এটাই ওয়েলফেয়ার স্টেট, যেটা উই হ্যাভ অলরেডি গন টু দ্যাট পয়েন্ট। আজকে যেটা দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের যে কর্মসূচিগুলো, এটা কি উন্নয়নের না? আজকে কি দারিদ্র্যের গ্যাপ কমিয়ে আনছে না? আজকে একটা জায়গায় আমাদের আছে যেখানে ধনিকরা ধনিক যাতে না হয়, উই মাস্ট হ্যাভ এ বার দেয়ার। আজকে ব্যাংকের যে প্রশ্নগুলি আছে, আমি নিজেই বলছি, উই হ্যাভ মাই লিডার হ্যাজ কমপ্লিটেড। এটা তো আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। ডেফিনেটলি ইউ সি ইট ইন ফিউচার। আপনারা দেখেন আমরা কোথায় যাই। আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ইজ ভেরি ক্লিয়ার হিয়ার উইথ দ্য নেশন, অ্যান্ড উই আর এ টিম ওয়ার্কিং, নট এ সিঙ্গল ম্যান। এখানে অত্যন্ত একটা তরুণ রাজনীতি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনে তৈরি করেছেন ত্যাগ তিতিক্ষা দেখে, তাদেরকে নিয়ে আজকে সেই যাত্রা শুরু করেছেন। ইয়াং অফিসার্স, ইয়াং সেক্রেটারিজ, ইয়াং আর্মি অফিসার, সবাই আজকে সবাই ছিল। এই যে আজকে বিজয়টা তো সম্মিলিত বিজয় ছিল। যে ম্যান্ডেট দিয়েছে, এটা কিন্তু উন্নয়নের পক্ষে আজকে ম্যান্ডেট দিয়েছে, দুর্নীতির বিপক্ষে ম্যান্ডেট দিয়েছে আজকে সহনশীলতার। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট, ইটস এ কনসেপ্ট অফ ন্যাশনাল, যেটা মিস করেছি বা বলেছি সময় উপযোগী হয় না। অ্যাগেইন আজকে
ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু আজকে জাতির কাছে দিয়েছেন। আজকেও যদি সবাই ভুল করে অতীতের সেই থেকে, তাহলে এটা ভুল হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে। আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবই। সুলতান, ধন্যবাদ। ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে ঘিরে এবং না সেটাই আপনার বন্ধু ছোট ভাই সুন্দর একটা মন্ত্রণালয় পেয়েছে, কাজ করার অনেক সুযোগ রয়েছে, জব অপরচুনিটি, যেটা আমাদের অঙ্গীকার, opportunity should be created from his ministry. দ্যাট ইজ আমাদের, as far I know him, he is capable of doing that. He can earn that target যদি সে তার যোগ্য সহযোগীদের পায়, যোগ্য পাশে যারা নেতা আছেন বা সহকর্মী আছে তাদের যদি পায়। আমার বিশ্বাস সেই জায়গাটা সে ক্রিয়েট করতে পারবে। অল্প কিছুদিন মাত্র সে দায়িত্ব পালনে গিয়েছে এবং আমি তাকে যতটুকু চিনি, হুমায়ুনকে সে ছোটবেলা থেকে, আমার যতটুকু তার মেধা সম্বন্ধে আমি জানি, he must have already made a clean picture for his next years. যতদিন এই দায়িত্বে থাকবে সে পথটা চলতে তার অসুবিধা হবে না। এবং যতজন মন্ত্রী আমার পরিচিতদের ভিতরে রয়েছে, আমি বিশ্বাস করি ও সবচেয়ে সফল মন্ত্রী হিসাবে একদিন এদেশে স্বীকৃত হবে। ধন্যবাদ। সো আপনার ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে ঘিরে কোনো রকমের অবজারভেশন বা সাজেশন আছে? ওর জব, যেটা ও প্রথমেই বললো যে আসল উদ্দেশ্য হলো এই দেশের কর্মসংস্থানটা সৃষ্টি করা, এই দেশের বেকার ছেলে যুবকরা যাদের রয়েছে তাদের কর্মসংস্থান, আর আমার প্রকল্পগুলিকে, যে মেগা প্রজেক্টগুলি চলমান সেগুলিকে সফল করে শেষ করা। একটা বলা হয় যে আমাদের এখানে সেই অর্থে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, মানে ইন্ডাস্ট্রি যদি সেই অর্থে না হয় তাহলে আসলে তৈলুর এখানে কিন্তু কথাটা পাল্টে গেছে। এখন আগের টেকনোলজি আর এখনকার টেকনোলজির সাথে যে কর্মসংস্থানের প্রশ্নটা এসেছে, তো এখন অটোমেশনের দিকে চলে গেছে। আপনি তো সেই ফল পেতে পারবেন না আজকে, ওটাকে থেকে মুক্ত নেই। এখন ইউ হ্যাভ টু মডার্নাইজ। আপনাকে ওয়ার্ল্ড মার্কেটে আজকে, বিশ্ববাজারে আপনাকে আজকে প্রতিযোগিতায় যেতে হবে। জিলু সাহেব, আমার পারিপার্শ্বিক দেশ রয়েছে, আমরা তো একটা বিশাল বাজারের মুক্ত বাজার, এখানে আমার যেটা পরামর্শ, মুক্ত বাজার অর্থনীতিতে উই প্রটেক্ট আওয়ার ইন্ডাস্ট্রিজ অলসো, প্রোটেকশন টু আওয়ার। আমার যেখানে আমার একটা পরামর্শ থাকে তার প্রতি, যে আসলে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে দেশে বিদেশে একটি মানুষ যে অল্প শিক্ষিত, যে একেবারেই অল্প শিক্ষিত, তাকে ট্রেন ম্যান পাওয়ার সৃষ্টি করার জন্য অন্তত পুরো বাংলাদেশে 50টা থেকে 100টা ইনস্টিটিউট তৈরি করতে হবে। ট্রেন একটা জায়গায় আজকে আমরা খুব ধাক্কা খাচ্ছি। না আমি বলছি, এই রাস্তার যে অবস্থা, যেখানে প্রতিদিন অসহায় মানুষ মারা যাচ্ছে রাস্তায় এই গাড়ির চাপা পড়ে, মেইন কারণ হলো এদেশে দক্ষ ড্রাইভার নাই, তাদের কোনো ট্রেনিং নাই, তাদের সেন্স অফ প্রপোর্শন নাই, তারা কখন ওভারটেক করবে, কখন কি করবে, এগুলো কোনো ট্রেনিং নাই। অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছে, ড্রাইভার হয়ে গেছে। আজকাল অ্যাসিস্ট্যান্টরা বড় বড় গাড়ি ড্রাইভ করে, তো তাদের জন্য ট্রেনিং দরকার। দক্ষতা আনতে হলে এই সেক্টরগুলোতে মানব যদি উন্নত করতে হয়, তাহলে দে শুড বি ওয়েল ট্রেইনড, there should be institutions যারা ওখানে ট্রেনিং। কিন্তু এই যে আপনারা অটোমেশনের কথা বলছেন, যেটা বাস্তবতা সবই ঠিক আছে, কিন্তু কর্মসংস্থানটা তাহলে হবে কোথায়? মানে এটা তো প্ল্যান, যে আপনাদের প্ল্যান যেটা আগামী 5 বছরে আপনারা 1.5 কোটি লোকের কর্মসংস্থান করবেন, তো সেটা তো আপনার ওই ইন্ডাস্ট্রি ছাড়া, না ইন্ডাস্ট্রি ছাড়া তো সম্ভবই না। সেখানে যে আছে এবং যেগুলো আছে, যে কথাটা টুটু ভাই বললেন, we are going for modernization। যেমন অনেকগুলি আছে লুজিং ওয়াই, কারণ মানদাতার আমলের মেশিনারিজ আছে, সেখানে আমরা বিএমএরিতে যাব, বিভিন্ন পর্যায়ে যাব, সুগার মিলস আছে, আমার অন্যান্য যেগুলো সেক্টর আছে। আর যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়ে আছে আমার ফার্টিলাইজার এবং গ্রুপটা আছে সেখানে, যেটা একেবারে যে এখন যেটা আমি যে কথাটা বললাম, যে ডেফিনেশন অফ সমাজতন্ত্র চেঞ্জ হয়ে গেছে, যেটা টুটু, যে পেটে ভাত থাকতে হবে। একটাই তো, যে মানুষের ভাত থাকলে সব শান্তি, এবং সেখানে তার আনুষঙ্গিক যে স্বাস্থ্য, বাসস্থান ব্যবস্থা, সেখানে যাতায়াত ব্যবস্থা যেটা বললেন, এগুলো যদি পায়, শিক্ষা, এই যে ন্যূনতম, যেটার জন্য স্বাধীনতার অর্থ তো এটাই, এটা তো আর কোনো কিছু না, এটা আকাশ থেকে আলাদা কিছু পড়ে নাই তো, কোরআন কিতাবে না। এক্সকিউজ মি, একটা পয়েন্ট ভুলে যাব। জি, এটাকে তো দিতে হবে, গ্যারান্টেড করতে হবে। Your ministry, under your ministry, still there are a lot of imports, fertilizers, TSPs,
and Lots of money. sulfur, many items, where you can make the industry here, you can produce it here, Yes. you can get I'm coming to human that power. point. You're very Human right. power. I know Yes. because গুড পয়েন্ট। এটা ভালো কথা বলেছেন যে আর আজকে কিন্তু কৃষি এবং স্বনির্ভরতা যেটা আমাদের খাদ্য আমাদের উদ্বৃত্ত আমরা বলেও থাকি যে আমরা এক্সপোর্টও করি, ঠিক আছে না? যে আছে কৃষকের, আমরা তো কৃষিভিত্তিক দেশ, টোটালি নট ইন্ডাস্ট্রিয়ালাইজড, ঠিক আছে না? তো এখানে আমাদের কতগুলি বিষয় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে করি, যেটা যে আমাদের কৃষি এবং আমাদের খাদ্যতে যাতে কোনো রকম আমরা ভর্তুকি দিই সার, আপনারা জানেন, এবং সেখানে আমরা সবসময় এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। এবং যেটা বললেন যে সার অন্যখান থেকে আছে, ইউরিয়া ফার্টিলাইজার, আমাদেরকে বাফার স্টক রাখতে হবে সো দ্যাট উই ডোন্ট ফিল এনি ক্রাইসিস। উই আর নট it So goes, you can produce it here. yes, And money we are is no problem producing. these days. My CAFCO and my working, we have already going for mega project is going on. Borsal fertilizer, urea fertilizer, বড় বড় প্রজেক্ট আছে জাপানিজদের সাথে বিভিন্ন জায়গায়। এবং আমরা এখন যেগুলি পুরনো ছিল সেগুলোকে ঝেড়ে ফেলছি, আবার নতুন যারা আসছে সেগুলো আমরা আমাদের স্পেসেস আছে, জায়গা আছে, আমরা অন্য কাউকে দিচ্ছি না। আগে যেটা ছিল বিক্রি করে দেওয়া বিভিন্নভাবে, ওটা তো আমরা যাচ্ছি না। এবং সরকারের পক্ষ থেকে আমরা যেগুলো যারা আগে করেছে, যাদের অভিজ্ঞতা আছে, আন্তর্জাতিক বাজারের মান রক্ষাকারী যেই প্রতিষ্ঠানগুলি আছে তাদের মাধ্যমে তারা আমাদেরকে যেটা প্রাইভেট পার্টনারশিপে সৌদিরা আছে, বিভিন্ন জায়গা আছে, ইউএ আছে, তারা করতে চাচ্ছে অনেকেই। আগে ক্যাফকো আমাদের যেমন আছে তারাও করছে, এখানে ওদের স্পেসেস আছে, তারাও প্রপোজাল দিয়েছে যারা বাড়াতে পারে তারা। আমরা গ্যারান্টেড চাই সো দ্যাট আওয়ার যেটা ফুড এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি যেন আমাদের কখনোই অভাব না হয়, যেটার জন্য এত বিপ্লব এত কিছু করেছে সেটা যেন আর না হয়। আমাদের কোনো মানুষকে আজকে রাস্তায় বেরোতে হবে না, সারের জন্য আজকে জীবন দিতে হবে না, আমরা তাদের ঘুরে পেছে দেয়। আমরা বলেছি তো যে সারের মানুষের পিছনে সার ঘুরবে। তা আমরা এখনও আমাদের যে বাফার স্টক আছে, আমার 25 লক্ষ প্রথম বছর থাকে। আমাদের আর গোডাউন নির্মাণ হচ্ছে, আপনারা জানেন, বিভিন্নভাবে অনেক পর্যায়ে, অনেক বড় সেক্টর এটাকে। এটা আমরা গ্যারান্টেড রাখি, এটাই ফুড, মেডিসিন, বাসস্থান যেটা বললেন, আর যাতায়াত, এই ন্যূনতম যে গ্যারান্টেড সেখানেই সব। বঙ্গবন্ধুর স্বপ্ন ফিলোসফি ইজ ভেরি স্ট্রেট। এখানে আমরা ওই বিশ্বের থেকে আমার ধার করতে হবে না কোনো আদর্শ, এটাও আমার কোনো ইম্পোর্টেড আদর্শ আমি চাই না। যারা ইম্পোর্ট করেছে তারা সেটা বিক্রি করুক, এই দেশে আর বিক্রি করা যাবে না ওই আদর্শ। বাঙালি বঙ্গবন্ধুর আদর্শ এখানে যথেষ্টই দেশেন, কেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা অনেক বই পড়েছি, কাজে লাগে নেই। বিপ্লব তরুণ বয়সে অনেক ভালো লাগে, উত্তেজিত হয়ে যায়, অ্যাডভেঞ্চারিজম ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, ভিন্নতা একটা ভালো লাগে, অ্যাট্রাক্ট করার জন্য। আপনি দেখেন অনেক বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে সবার মধ্যে গেলে টু অ্যাট্রাক্ট দেম হি ডাজ সামথিং এলস, যেটা সবাই তখন ওদিকে যায়। তো আমার যারা বড় ভাইরা অনেক লেখাপড়া করেছেন, এত লেখাপড়ার দরকার নেই মানুষকে বোঝার জন্য। তো ব্যারিস্টাররা জাতির পিতা হয় নাই, কিন্তু এই টঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ লুৎফুর রহমানের রাখাল সন্তান, বালক, রাখাল রাজা বঙ্গবন্ধু, তিনি কিন্তু জাতির পিতা হয়েছেন এবং আছেন। জি, এই আমরা আজকে একেবারে ধন্যবাদ। শেষ প্রান্তে মিসেস সুলতান, যদি Do we understand সব this মিলিয়ে point? আমি You're আসছি very আপনার- right. আমি Thank আসছি you. আপনার কাছে কনক্লুডিং রিমার্কস, পুরো you. আলোচনাকে শেষ করবেন কিভাবে আপনি? আলোচনা আসলে আমাদের যে 2 মিনিট সময় আপনার জন্য। আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের ভিতরে আলোচনা না, বা we are সমালোচনার friendly. কোনো না, সুযোগ একটা নেই। cooperative, friendly. তবে দৃষ্টিভঙ্গি যেটা, সেই দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমি যেটা বলবো, সুশাসন বাংলাদেশে যে অর্থনৈতিক যে শক্তি বৃদ্ধি হচ্ছে দেশকে, সেটা দৃশ্যমান। এদেশের যে উন্নতি হচ্ছে, সেতু হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সবই দৃশ্যমান। সব কিছু এগিয়ে যাক, এবং ও যেই মন্ত্রণালয় পেয়েছে সেই মন্ত্রণালয়ের যে শিল্পায়ন, সেই শিল্পায়ন আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, প্রোভাইডেড এটা একটা ওয়েল প্ল্যান্ড ওয়েতে 5 বছর চলে। সেখানে আমার ভাই হিসাবে তার প্রতি পরামর্শ থাকবে, সৎভাবে, সে অতি সৎ মানুষ, এটাও আমি পুরো বাংলাদেশের মানুষের সামনে বলতে পারি। হুমায়ুন ভেরি অনেস্ট পারসন, তার থিঙ্কিং উইল বি মোর অনেস্ট, অ্যান্ড তার চেষ্টা হবে আরও অনেস্ট। তাহলে একটা সফল মন্ত্রণালয় চালাতে পারবে, এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমেই বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বপ্ন বা বর্তমান প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে। দেশের উন্নতির জন্য আমি অনেকবার আপনি এখানে বলেছি, যত রিজার্ভেশন যত জায়গায় আমার থাকবে,
কিন্তু যেখানে দেখবো আমার মানুষের জনগণের কল্যাণ হচ্ছে, সেখানে আমি হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে চাই। মিস্টার মিনিস্টার। ধন্যবাদ টুটু ভাই, আপনার প্রত্যাশা যেন পূরণ করতে পারি, এই আস্থার জায়গায় যেন থাকি অবশ্যই জাতির কাছে। তো একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায়শই বলে থাকেন যে এই গত নির্বাচনে ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে যেভাবে আমাদেরকে সমর্থন দেখেছেন, জিল্লু সাহেব আপনি জানেন, তারা কেউ বোকা না। আমি একটা কথা বলি যে আমার থেকে 1 টাকা যে বেশি সে আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। টু আর্ন মানি ইজ ভেরি এভারি, তাকে আমি মানি। সব আমার অনেক ব্যবসায়ীরা আছে, বন্ধুরা আছে, দেয়ার অল স্মার্ট করে আছে। আমরা একটা কথাই বলতে চাই যে আমরা ব্যবসা বান্ধব সরকার, ব্যবসা করতে চাই না, ব্যবসায়ীদেরকে সবলভাবেই আমরা সফলতা করতে চাই। আমার ব্যবসায়ীরা ব্যবসা করবে সততার সাথে। একটা মানুষের কত দরকার, এটার জন্য খুব বেশি থিওরির দরকার নেই। হাউ মাচ ইউ নিড, আপনার চাওয়া পাওয়াটা তো কমা দিলে মানুষের ভোগেরও তো একটা সীমা আছে। ইউ ক্যানট অ্যাট এ টাইম রাইড 4 or 5 cars, ইউ ডোন্ট নিড টু মাচ হাউসেস। আপনার জন্য যেটুকু দরকার, আপনি কয়টা স্যুটের দরকার আছে, কয়টা গাড়ির দরকার আছে, এটা চাওয়া পাওয়াটাকে আপনি কমা দিলেন, তাই তো হয়ে গেল। আর নিচে তাকান, খালি 5 তলায় না, নিচতলায় তাকান, গাছতলায় তাকান, তাই তো হয়ে যাবে। এবারে সিম্পল থিওরি। আর যেটা হাই আফসোস করেন, যে ম্যাড রেস, ড্রাগের চেয়েও খারাপ মানি রেস। মানি মানি মানি, হোয়াট টু ডু ইট, হোয়াট ইজ দ্য এন্ড, হাউ মাচ গিভেন সো মেনি পিপল হু হ্যাভ সিন। এত মানুষকে দেখেছি যে সম্পদ রেখে গেছে, তারা জানে না। এটা নিয়ে পরিবারে কলহ হয়, বড় বড় রাজনীতি করে আছে এই সম্পদ বন্টন। এজ এ লয়ার আই এম টেলিং ইট প্রফেশনালি, আই হ্যাভ গিভেন, দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যারা একেবারে এমন সাম্রাজ্য করে গেছেন তারাও কিন্তু খেয়ে যেতে পারে, নিজেরাই ভোগ করেন, নিজেরা ভোগ করেন, অনেক ছেলেমেয়েরাও পারে না, লিটিগেসি এমন দুর্বিষহ জীবন যাপন করেছেন অনেকেই। ওল্ড হোমেও যাওয়ার মতো তাদের অবস্থা হয়েছে, এবং এমন হয়ে গেছে আইসোলেটেড। তারা বিভিন্ন সময় আসে ঢাকায়, এসে এই যে বাবার যে কষ্ট অর্জিত, তার মায়ের যে দীর্ঘ নিঃশ্বাসে যে বাড়িটা, সেটাকে অকাতারে বিক্রি চলে করে চায় দিয়ে চলে। বলা হয় 3টা জেনারেশন, একটা হলো কেনারাম, আরেকটা হলো ভোগীরাম, আরেকটা হলো বেচারাম। আপনি এটা একজন কেনে, একজন ভোগ করে, আরেকজন বেচে। এটা খুব সহজ, এটা খুব করা। যে এখানে আপনি যদি আপনার চাওয়া পাওয়াটাকে একটু কমে দেন, অনেস্টির ডেফিনেশন কি, এটা ইটস নাথিং। আপনাকে যেটা পাইলেন এটুকু আপনার, যেটা পেলেন না এটা আমার না, দ্যাটস অল, ইউ জাস্ট ফরগেট ইট। হাউ মাচ ইউ নিড। অনেস থাকার জন্য তো কোনো কোরআন কিতাব পালতে হবে না আপনাকে। আপনি 5 ওয়াক্ত খালি নামাজ পড়লেন, মানুষের বাড়ি দখল করলেন, আর প্রতিদিন গিয়ে হজ করলেন, মাসে মাসে সপ্তাহে চলে গেলেন, এটা তো কোনো অর্থ হলো। এটা বলতে চাই না আমি ধর্মের প্রতি না, যারা হজ, যারা ধর্মের লোক তো ধর্ম পালন করবে, ধর্ম সব জায়গায় আছে, অত্যন্ত করবে। কিন্তু প্রতারক সাজা, যে এগুলির ভিতরে নানা রকম ভণ্ডামি না করা, সহজ সরল চলবেন, সহজ লাইফ, সহজ খুব, এমন কোনো কঠিন না। এই যে ভিড় হয়, মানুষ হয়, উন্নয়ন হয়েছে, গাড়ি হয়েছে, ভালো, আমার ঠিক আছে, আমার মেগা সিটি হয়েছে, আমি তো গর্ব করে বলি। নিউ ইয়র্কে গেলে আমার ভালো লাগে না, শিকাগোতে একই অবস্থা, অন্যখানে আপনি দেখেছেন। ঢাকায় এত জ্বালা কেন হবে, হচ্ছে আস্তে আস্তে। আমরা এখান থেকে বের করে দিচ্ছি, রাস্তাঘাট বের করছে, 4 লাইন 5 লাইন হচ্ছে, গ্রামকে আমরা শহর বানাচ্ছি, বিদ্যুৎ দিয়েছি, স্কুল কলেজ হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে পরিবহন ব্যবস্থাকে আরও আজকে যুগান্তকারী, যেটা উই হ্যাভ গন টু দ্যাট, নদীমাতৃক বাংলাদেশ, আজকে নদী খনন হচ্ছে, রেলকে আমরা যুগান্তকারী চেঞ্জ আজকে আছে। ইন্ডিয়ার দিকে তাকান আপনি, বিভিন্ন দেশে, জিল্লু সাহেব আপনি গিয়েছেন, আমার ভাই তো অনেক এফোর্টে গিয়েছে, তো ট্রেনকে ম্যাস ট্রান্সপোর্ট যেটা, সেটাকে যদি আপনি করে দেন, এবং ঢাকা থেকে একটা জায়গায় যাতে কনসেন্ট্রেট না করে থাকতে হয়, দূর দূরান্ত থেকে। আমার নরসিংদী, আই হ্যাভ গট এ ড্রিম, আমার নরসিংদীকে আমি, এটা সিটি হয়ে গেছে পার্ট অফ, এখানে লোকজন, আমার যে ট্রেন, আমার যে 300 ফিট রাস্তা আর একটু বেশি হয়ে গেলে, ওনারও শ্বশুরবাড়ি রূপগঞ্জে, একেবারে কাছে 300 ফিটের করা আছে টুটু ভাই। আমরা যে জায়গায় আছি, এখান থেকে আমার মনে হয় যে আমরা তো সিটি কর্পোরেশন হয়ে যেতে পারি, সেখানে লোড কমে যাবে। আমার বিশ্ববিদ্যালয় হয়ে গেলে, আমার নরসিংদীতে আমার মেডিকেল কলেজ হয়ে গেলে, আমার এই যানজটে ভুগতে হবে না, আমার লোকরা আসবে না। উই হ্যাভ গট অল দ্য আরবান ফ্যাসিলিটিস দেয়ার। যে ঠিক আছে, আমার ফ্রি ফায়ারে আছে, যার জন্য আমার ওখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সব উই আর সাফিসিয়েন্ট। গাজীপুর যদি হয়, অবশ্যই আমার নরসিংদী অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হয়ে যাবে। আপনারা আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি আমার এখানে সুন্দর করে যেতে পারবেন, শ্বশুরবাড়ি, নানাবাড়ি সবই ঠিক আছে। ধন্যবাদ। উই আর স্মল স্টেট উই ইচ আদার, সো উই মাস্ট নিড কোঅপারেশন। অনেক অনেক ভালো লাগলো জিল্লু সাহেব, আমাকে এটা অনেক গুরু দায়িত্ব, আপনাদের সহযোগিতা চেষ্টা করব আমি, যে ভালো কাজে সবসময় আমরা সবাই দায়িত্ব দিয়েছেন এটা সততার সাথে পালন
পালন করতে পারি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার এস এস সুলতান এবং অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সরকারি শিল্পমন্ত্রী এবং একজন সাবেক সংসদ সদস্য। দুজনই আমাদের বাংলাদেশ সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। 60-এর দশকে ছাত্র আন্দোলনে ছিলেন, পরবর্তী পর্যায়ে একজন তো মুক্তিযুদ্ধে অংশই নিয়েছেন, আরেকজন অংশ নিতে পারেননি। তিনি পাকিস্তানের অন্য অংশে কিছুটা কর্মস্থলে, কিছুটা বন্দী অবস্থায় এই অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছেন। দুজনই আমাদেরকে সেই সময়কার অনেক স্মৃতির কথা শুনিয়েছেন এবং মানুষের আকাঙ্ক্ষার কথা, এই দেশটির যিনি জন্মদানের নেতৃত্ব দিয়েছেন তার স্বপ্নের কথা শুনিয়েছেন এবং সেগুলো মোটা দাগে এরকম যে এটি বৈষম্যহীন সমাজ, একটি সামাজিক ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা যেখানে থাকবে, গণতন্ত্র থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, এরকম একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের কথা ওনারা শুনিয়েছেন। 47 বছর পরে এসে সেখানটাতে কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের অনেক অর্জন আছে, অর্থনৈতিক অনেক অগ্রগতির কথা ওনারা দুজনেই বলেছেন, একমত পোষণ করেছেন, যদিও ভিন্ন মেরুতে অবস্থান, টেবিলের দু প্রান্তে বসে আছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যতে যে পথরেখা সেটিও দুজনেই চিত্রায়িত করবার চেষ্টা করেছেন, যে অপার সম্ভাবনা এই দেশটির রয়েছে। কিছু কিছু ব্যত্যয়ের কথা টেবিলের অপর প্রান্তে যিনি আছেন, সরকারের পক্ষের বাইরে বিপরীতে অবস্থান করছেন, তিনি কিছু অসন্তোষের কথা, অতৃপ্তির কথা জানিয়েছেন, যেখানে তিনি ভোটাধিকারের প্রশ্ন, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্রের প্রশ্ন, এবং তিনি আশাবাদী যে এই বিষয়গুলো হয়তো দূরীভূত হবে। এবং মন্ত্রী সেখানে আশ্বস্ত করেছেন যে মানুষের পেটে খাবার দিয়ে বাকিটাও তারা পূরণ করবেন, তবে এটি কথার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে সেটি আমরা দেখতে চাইব। এবং এই যে ব্যত্যয়ের আলোচনা করতে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক মন্ত্রী নিজেই বলছিলেন ব্যাংকিং খাতের অনাচারের কথা, আর্থিক খাতের বিশৃঙ্খলার কথা, এবং সেখানেও তিনি বলছেন যে তাদের প্রধান অঙ্গীকার, প্রধানমন্ত্রীর প্রধান অঙ্গীকার, যে বিষয়টি প্রধানমন্ত্রী প্রতিদিন এখন বলছেন যে দুর্নীতিকে নির্মূল করা হবে, জিরো টলারেন্সের কথা বলছেন, এবং সেই সঙ্গে মাদকমুক্ত সমাজের কথা বলছেন, সুশাসন প্রতিষ্ঠার কথা বলছেন। এবং এই জিনিসগুলো আসলে মানুষ দেখতে চায় এবং এগুলো আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সরকার বলছে যে তারা আগামী 5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান করবে। আমরা প্রবৃদ্ধির অনেক কথা বলি, প্রবৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই প্রবৃদ্ধির গুণগত মান, সেই প্রবৃদ্ধির সুফল মানুষ পাচ্ছে কিনা, এবং প্রবৃদ্ধি যদি দেখাতে হয় বা প্রবৃদ্ধি যদি বাড়ে, সেখানে আসলে কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধি হয় না, এবং কর্মসংস্থানের জন্য আবার বিনিয়োগটা প্রয়োজন। এবং কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হচ্ছে দেশে শিল্পায়ন করতে হবে। মন্ত্রী আশ্বস্ত করছেন তিনি চেষ্টা করবেন, এবং যে ফার্টিলাইজার সহ যে বিষয়গুলো বাংলাদেশকে নিয়মিত আমদানি করতে হয়, সেই আমদানি নির্ভরতা কমিয়ে দিয়ে এখানে উৎপাদনের দিকে তারা মনোযোগ দিবেন এবং দেশটাকে শিল্পায়নের দিকে নিয়ে যাওয়া দ্রুততার সঙ্গে, সক্ষমতার সঙ্গে। সেটি মন্ত্রী মাত্র 1 মাসও পুরো হয়নি তার। আমরা আশা করব যে তিনি অন্তত তার টেবিলের অপর প্রান্তে বসায় খানিকটা সিনিয়র সতীর্থ, তিনি বিশ্বাস করেন যে উনি দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে ওনার দায়িত্ব পালন করতে পারবেন, এবং আমরা দেখব যে আমাদের সহায়তা সমর্থনও থাকবে কতটা করতে পারেন, এবং ভবিষ্যতে নিশ্চয়ই আমরা তাকে তার জবাবদিহিতার জন্য পাবো, যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশের মধ্যে আমরা আছি। অন্তত তারা তো তাই বলেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।